স্বাগতম ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা খুঁজব আগামী দিনের সেই সম্ভাবনাকে যা গড়ে তুলবে এক নতুন বাংলাদেশ। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। চলুন একসাথে দেখি আগামীর স্বপ্ন। সংকট থেকে সমৃদ্ধি, কেমন হলো নতুন সরকারের প্রথম বাজেট, এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহমুদ হাসান, অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা দেরি না করেই আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। মাহমুদ ভাই, কেমন আছেন? আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। জি মাহমুদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি আমি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রবিউল ভাই, আপনার ভয়েস আমার কাছে আসছে না। দুঃখিত ভাই। এখন কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? মেবি আমাদের যিনি গেস্ট আছেন তার ইন্টারনেট সমস্যার কারণে তাকে শোনা যাচ্ছিল না। তিনি আবার আমাদের সাথে যুক্ত হবেন আশা করি খুব শীঘ্রই। তো যারা দর্শক আছেন আমাদের সাথে আজকের ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে, আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাহমুদ ভাই, এখন কি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি মাহমুদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, আপনি কেমন আছেন এবং আপনার দর্শক বিন্দু কেমন আছে আমরা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ মাহমুদ ভাই, আমিও ভালো আছি। আমাদের সাথে যারা দর্শক আছেন আশা করি সবাই ভালো আছেন, সবাই আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনছেন। এবং তারা, আপনারা যারা দর্শক আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকে আমাদের অতিথির সাথে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আমরা আহ, এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকে, সেখানে আপনাদেরকে আমরা যুক্ত করে আপনাদের সরাসরি অতিথির সাথে প্রশ্ন করার ব্যবস্থা করে দিব। সেখানে আপনারা অতিথিকে প্রশ্ন করতে পারবেন এবং তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তো আমরা আর দেরি না করে সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় সংকট থেকে সমৃদ্ধি, কেমন হলো নতুন সরকারের প্রথম বাজেট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। আগামী একটি বছর বাংলাদেশের অর্থনীতি কেমন যাবে, আমরা কিভাবে এই দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়গুলোই উঠে আসবে আজকের এই আলোচনার মাধ্যমে। তো আমরা আমাদের যিনি অতিথি আছেন মাহমুদ ভাই, তার কাছ থেকে তার ব্যক্তিগত পরিচয় জানতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ভাই, আপনি আপনার একটু পরিচয় যদি আমাদেরকে দিতেন। এখনো শুনতে পাচ্ছি না, আমি একটু ক্লিয়ার করবেন। মাহমুদ ভাই, এখন কি শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আমি বলছি যে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত পরিচয়টি একটু তুলে ধরবেন, তারপরে আমরা আমাদের আলোচনা পর্ব এগিয়ে নিয়ে যাব। আহ, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি মাহমুদ হাসান। আমি আমি একজন ইঞ্জিনিয়ার এবং অনলাইনে লেখালেখি করি। এটাই আমার পরিচয়। এবং যদি রাজনৈতিক দর্শন বলে, সেক্ষেত্রে আমি ছাত্রদল করতাম, সাবেক বলতে পারেন। এবং বর্তমানে অনলাইনে লেখাপড়া লিখছি এবং সংগঠন করছি, বিতর্ক সংগঠন করছি, সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছি। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষণ করছি এবং বিভিন্ন পলিসি নিয়ে
আমরা কাজ করছি। আর একটা পরিচয় আছে, আমি যেহেতু ইঞ্জিনিয়ার রয়েছি, এবং সেই ক্ষেত্রে আমি রিসার্চের সাথে যুক্ত রয়েছি। আজকে আমরা আপনাকে পেয়ে আসলেই কৃতজ্ঞ। তো আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা আজকে জানতে পারবো মাহমুদ ভাইয়ের কাছ থেকে যে বর্তমান সরকার যে বাজেটটি দিয়েছে এটি আমাদের জন্য কতটা ইতিবাচক এবং এই বাজেটের মধ্যে জনগণ কতটুকু তাদের প্রাপ্য বুঝে পাবে। তো মাহমুদ ভাই, আমরা জানি যে দীর্ঘ ১৯ বছর পর বর্তমান বিএনপি সরকার কিন্তু এখন ক্ষমতায়। অনেক মাঝখানের অনেক দিনের সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পরে জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। তো দীর্ঘ ১৯ বছর পর এসে বিএনপি যে বাজেটটা দিল, এই বাজেট দেওয়ার প্রথম বাজেটের মূল দর্শনটি আসলে কি মনে করেন আপনি? আপনি ঠিকই বললেন, ১৯ বছর পরে অর্থাৎ বিএনপি সরকার ২০০৫-০৬ অর্থ বছরে যে বাজেট প্রণয়ন করেছে, তারপরেই নির্বাচন ২০২৬ সালের নির্বাচনের পরবর্তীতে এবারই প্রথম তারা পুনরায় বাজেট প্রণয়ন করেছে ২৬-২৭ অর্থ বছরে। এই বাজেটের আকারটা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আবার আপনি যে প্রশ্নটা করলেন যে বাজেটের মূল দর্শনটা আসলে কি, আপনারা জানেন যে একটা স্বৈরাচার সরকার ছিল, দীর্ঘ ১৭ বছর শাসন করে গিয়েছে এবং অর্থনীতির অবস্থা একদমই ভঙ্গুর করে দিয়েছে, এবং সেটা কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশের যেই অর্থনৈতিক অবস্থা, সেই ভঙ্গুরতা থেকেই আসলে এখানে মূল দর্শনটা তো হচ্ছে অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অর্থাৎ যেই ভঙ্গুর অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে স্থিতিশীলতার মধ্যে ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা জোরদার করা, এবং বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী, অর্থাৎ বাংলাদেশ সরকার কিন্তু ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতি ঘোষণা করেছে, সেটার কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া মূল দর্শনটাই এখানে। এবং এই বাজেটের মূল প্রতিপাদ্য হলো গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। তাহলে আমরা যেটা দিন তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আপনারা এটাকে কিন্তু একটি মানবিক অর্থনীতির বাজেটও বলছেন। তো আসলে এখানে আপনারা যে মানবিক অর্থনীতির বাজেট বলছেন, এটার আসলে কারণটা কি এবং এর বিশেষত্ব আসলে কি? দেখেন, আমরা এটাকে মানবিক অর্থনীতি বলছি কারণ এই বাজেটে শুধু প্রবৃদ্ধির সুরক্ষা নয়, মানুষের ক্রয় ক্ষমতা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বৈষম্য হ্রাস এবং দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি জানেন যে যখন স্বৈরাচার সরকার ছিল, মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু একদমই কমে গিয়েছিল। মানুষ যে সঞ্চয় করেছিল সেই সঞ্চয় ভেঙে তার দৈনন্দিন কাজগুলো করতে হয়েছে। এখানে এই মানবিক অর্থনীতিটাই, যে আমরা শুধু প্রবৃদ্ধি নয়, আমরা মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন এই পলিসি মেকিং করা হয়েছে। এখানে দেখবেন যে মানুষের যে বর্তমান যে ক্রয় ক্ষমতা, অর্থাৎ আপনি যদি দেখেন যে আমাদের বিগত সরকার, যখন আমি স্বৈরাচার সরকারের কথা বলছি, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তার যে প্রবৃদ্ধি ছিল এবং অর্থনৈতিক মূল্যস্ফীতি যেটাকে বলে, সেই মূল্যস্ফীতি ছিল ১১.৩৪% প্রায়। এবং আরো হলো খাদ্যের উপরে যা ছিল প্রায় ১৪ দশমিক, যা এই যাবৎকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি। এই কারণেই বলছি যে এটা মানবিক অর্থনীতি, কারণ এখানে বাংলাদেশের মানুষ যারা আছে তারা যাতে একটা ক্রয় ক্ষমতার মধ্যে আসতে পারে, তারা সামাজিক নিরাপত্তা পায়, এবং যারা, আপনি জানেন যে বাংলাদেশে এখন যুব সমাজ রয়েছে, এই যুব সমাজের যে আহ, কাজ দরকার, তারা কিন্তু
থেকে কাজ করতে চায় সেক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করা, এটা বিএনপি সরকার যখন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিল তখনও কিন্তু উল্লেখ করা আছে কর্মসংস্থান বৃদ্ধি করবে। সেই কর্মসংস্থান বৃদ্ধি করা এবং আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, জুলাই আন্দোলন করেছি, সেখানে কিন্তু একটা বৈষম্য নিয়ে আন্দোলন করেছি। সেই বৈষম্যকে হ্রাস করার জন্যই কিন্তু এই মানবিক অর্থনীতিকে আমরা বলছি, এটি এই বাজেটটা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে বর্তমান সরকার একটা মানবিক অর্থনৈতিক বাজেটই যেটা ঘোষণা করেছে এটা আসলে তারা বাস্তবায়ন করতে চায় এবং বেকার সমস্যা হ্রাসেও তারা একটি বড় ভূমিকা পালন করতে চায়। তো একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে অর্থমন্ত্রী মহোদয় যিনি ঘোষিত করে উনি একটা ঘোষণা দিয়েছেন যে 3R কৌশল। আসলে এই 3R কৌশলটা সহজ ভাষায় মানুষের জন্য কি বার্তা বহন করে? আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বর্তমান সরকার বিএনপি সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাওয়ার ঘোষণা করেছে। সেই অর্থনীতিতে 2034 সালে ঘোষণা যে করেছে তার প্রথম ধাপ হলো 2025-26-27 অর্থ বছর। এখানে আমাদের অর্থমন্ত্রী 3টা এর কথা বলেছে। 3R। 3R হচ্ছে প্রথম হলো রিকভারি এবং স্ট্যাবিলাইজেশন, অর্থাৎ আমাদের যেই অর্থনীতি রয়েছে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে স্থিতিশীল করা। এটার কাজ হবে প্রথম 1 বছর। যেহেতু আমরা 2034 সাল বলেছি, প্রথম 1 বছরই হবে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে একটা স্থিতিশীলতার জায়গায় নিয়ে আসা এবং পরবর্তীতে 1 থেকে 3 বছর হবে রিস্টোরেশন, অর্থাৎ এখানে যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো আছে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করবে 1 থেকে 3 বছর। এবং আপনার রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন, এখানে সংস্কারের মাধ্যমে বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা, তারপর দ্রুত প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করার জন্য কাজ করবে। অর্থাৎ এই যে 3R, এই 3Rটার মূল কাজই হবে 2034 সালের মধ্যে কিভাবে $1 ট্রিলিয়ন চলে যাবে বাংলাদেশের অর্থনীতি, সেই অর্থনীতি হিসাবে কাজ করবে। বিএনপি সরকার আগামী 1 বছর কাজ করবে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, অর্থাৎ আমাদের যে অর্থনীতির স্থিতিশীলতা রয়েছে, অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আসার জন্য কাজ করবে ভঙ্গুর অর্থনীতিকে। বিভিন্ন এই জন্য বিভিন্ন ভাবে এই জন্য মূলত এই জন্য কিন্তু এত বড় বাজেট দেওয়া। আমাদের এত বড় বাজেটের দেওয়ার মূল কারণই হলো 2034 সালকে সামনে রেখে এবং বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য। আপনি জানবেন যে 2005-06 সালে অর্থনৈতিক যে অবস্থা ছিল, বিএনপি সরকার তখন কিন্তু আহ, বাংলাদেশকে নিম্ন কম ঝুঁকির বিশ্বব্যাংক এবং যেই ঋণদাতাগুলো রয়েছে তারা কিন্তু নিম্ন ঝুঁকিতে রেখেছিল এবং পরবর্তীতে 2009 থেকে 2024 সালে একটা স্বৈরাচার সরকার থাকার ফলে সেই নিম্ন ঝুঁকি থেকে কিন্তু এখন মধ্যম ঝুঁকির দিকে চলে এসেছে। এই যে নিম্ন ঝুঁকি থেকে মধ্যম ঝুঁকিতে চলে যাওয়া, সেটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় এবং $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়া যায় সেই দিকেই কাজ করার মূল লক্ষ্য নিয়ে কিন্তু এই 3R প্রবর্তন করেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী। তাহলে আমরা বুঝতে পারছি 3R একটা যে ভীষণ বা কৌশল একটি অনেক লম্বা একটি প্রসেস এবং এর আওতায় আস্তে আস্তে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং অনেক বড় বড় বিষয়গুলো আমরা এখানটার মাধ্যমে সমাধান পাবো। তো একটা বিষয় আপনি বলেছেন যে বর্তমান সরকার যে বাজেটটা দিয়েছে তারা চায় যে আস্তে আস্তে যে মূল্যস্ফীতি যে আমাদের যেটা সেটা 7.5%-এ নামিয়ে আনবে। কারণ আপনি বলেছেন যে 11%-এর অধিক বিগত সরকারের আমলে কিন্তু উঠে গিয়েছিল। সেটাকে কমিয়ে 7.5%-এ নিয়ে আসার যে অ্যাপ্রোচ বা যে বর্তমান সরকার দেখিয়েছে
এটা আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? দেখেন, ২৬-২৭ অর্থ বছরে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নত করার পাশাপাশি অর্থনৈতিক টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা আনতে চায় বর্তমান সরকার। ২০০০ বর্তমান সরকার যদি বলি যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল ২০০৫-৬ সালেও কিন্তু একটা মূল্যস্ফীতি ছিল। তখন কিন্তু ৭.৩% মূল্যস্ফীতি ছিল, যা অনেকটাই কম। এখন প্রশ্ন হলো যে এই মূল্যস্ফীতি ৭.৫% নামানোর আ লক্ষ্য কতটা বাস্তবসম্মত? দেখেন যে বিএনপি সরকার যেই বাজেট প্রণয়ন করেছে সেখানে কিন্তু সবকিছুই উল্লেখ করে দিয়েছে। যারা করেছেন এখানে মূল ভিত্তি হলো ১০টি মূল ভিত্তি নিয়ে কাজ করবে। এদের মধ্যে সবার জন্য উন্নয়ন, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য, সার্বজনিক সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি সহ বিভিন্ন বিষয় এখানে উল্লেখ রয়েছে। বর্তমান সরকারের উচ্চ মূল্যস্ফীতি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত যেখানে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১১.৬৬% প্রায়, সেখানে খাদ্যর জন্য কিন্তু ছিল ১৪.১৩%, যা আহ, আমি এর আগেও বলেছি সাম্প্রতিক সময়ের জন্য সর্বোচ্চ। আহ, দেখেন, এটা আসলে এখনই বলা অনেকটা কঠিন, কারণ আমরা বৈশ্বিক বাজার কিন্তু ওঠানামা করে। বৈশ্বিক বাজার, জ্বালানির দাম, বিনিময় হার এবং খাদ্য সরবরাহর পরিস্থিতির উপরে সার্বিক বিষয় পরিলক্ষিত হবে যে মূল্যস্ফীতি ৭.৫% নামানো যাবে কিনা। তবে যেহেতু ২০৩৪ সালের একটা টার্গেট আছে, ভিশন আছে, সেই ক্ষেত্রে এই সরকার এই মূল্যস্ফীতি ৭.৫% নামানোর ক্ষেত্রে যথেষ্ট কাজ করবে এবং কিভাবে সেগুলো করা যায় সেটার একটা লক্ষ্য তারা নির্ধারণ করেছে। যেমন আমি ১০টি কথা বললাম, এই ১০টা ব্যতীতও কিন্তু আরো কিছু এখানে আছে, যেমন ক্রিয়েটিভ আছে, তারপর স্পোর্টস আছে, তারপরে ব্লু ইকোনমি আছে। এই যে ইকোনমি গুলো, ক্রিয়েটিভ ইকোনমি, এদের মধ্যে যেমন সংস্কৃতি আছে, তারপর আপনার যারা অনলাইনে বিভিন্ন ব্লগ করে, বিভিন্ন কাজ করে, সেগুলোর মধ্যে কিন্তু এই ক্রিয়েটিভ ইকোনমি মধ্যে আছে। এরপরে স্পোর্টস ইকোনমি, স্পোর্টস এর বিভিন্ন খেলাধুলার বিষয়গুলো আছে। এরপরে আছে ব্লু ইকোনমি, আমাদের যে আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও কিন্তু বারবার এই ব্লু ইকোনমির কথা উল্লেখ করেছে। আমাদের বাংলাদেশের যে সামুদ্রিক আছে সেই সমুদ্র থেকে কিভাবে আমরা অর্থ অর্জন করতে পারি, এবং সেই লক্ষ্যে কিন্তু বিএনপি সরকারও এটা একটা পলিসি মেকিং করছে। সেখানে সামুদ্রিকে বিভিন্ন টুনা ফিশ অন্যান্য গুলো কিভাবে চাষ করা যায় এবং রপ্তানি করা যায়, এবং সমুদ্র থেকে কিভাবে আমাদের জ্বালানি, বিভিন্ন গ্যাস অনুসন্ধান করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছে। এই সবকিছু মিলিয়ে, তাছাড়াও গত কিছুদিন আগে আহ মালয়েশিয়া এবং চীন সফরে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গিয়েছিলেন। সেখানে কিন্তু একটা বড় সাফল্য এসেছে অলরেডি। কয়েকদিন আগে নিউজে এসেছে মালয়েশিয়া আবার পুনরায় যে শ্রমিক নিচ্ছিল না সেই শ্রমিক নেওয়ার জন্য পরিকল্পনা করছে এবং চালু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। তারপর চায়নায় একটা বিজনেস সামিট ছিল, সেই সামিটের পরবর্তীতে ১১টি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছে প্রায় $৯ বিলিয়ন আহ, $৯ বিলিয়ন এখানে কাজ করবে, এবং সেটা হবে হলো চীনা, আমাদের রিসেন্টলি সরকার ক্ষমতা আসার পরে চীনা অর্থনৈতিক অঞ্চল যে চায়নাকে অনুমোদন দিল এবং মংলা বন্দর সহ বিভিন্ন ইভি সেক্টর গুলোতে এটা বিনিয়োগ করবে। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে মূল্যস্ফীতি ৭.৫% নামানো কঠিন হবে, বাট বিএনপি সরকার সেটা আহ, প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি যে আস্তে আস্তে আমাদের মুদ্রাস্ফীতি আমাদের
ক্রয় ক্ষমতা, আমাদের প্রত্যেকটা বিষয় হাতের নাগালে চলে আসুক। আমরা সাধারণ জনগণ কিন্তু চায় যে তাদের পকেটের যে টাকা আছে বা তাদের আহ, আয়ের উপর তারা ডিপেন্ড করে তাদের ব্যয়টা হোক। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু এই বাজেটের কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং আশা করছি বর্তমান সরকার সেই প্রত্যাশাটা পূরণ করবেন। তো একটা বিষয় যে অনেকেই বলছে এটাকে উচ্চাবিলাসী একটি বাজেট, অনেকেই বিভিন্ন মন্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে, বিরোধী দল থেকে বলেন বা বিভিন্ন যারা অর্থনৈতিক বিশ্লেষক আছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের মতামত আসছে। তবে একটা বিষয় যে এই সাধারণ যে আমরা মানুষ আছি বা সাধারণ মানুষ যারা আছে, এরা এই যে বাজেটটার আহ, দেওয়া হয়েছে, এই বাজেটের সুফল কবে থেকে নিজেদের পকেটে টের পাবে বলে আপনার মনে হয়? ভাই আমি প্রশ্নটা আবার করবেন একটু? দুঃখিত, আমাদের যিনি অতিথি আছেন ইন্টারনেট সমস্যার কারণে তিনি বোধহয় আমার কথা শুনতে পাননি। মাহমুদ ভাই কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি জি, একটু প্রশ্নটা আবার রিপিট করলে ভালো হতো আমার জন্য। জি, আমি প্রশ্নটা আবার রিপিট করছি। আহ, যে আমরা যে বাজেটটি পেলাম আর কি, এই বাজেটের আহ, সাধারণ মানুষ যারা আছে তারা এই বাজেটের যে সুফল এটি আসলে কবে থেকে তাদের পকেটে টের পাবে বলে আপনার মনে হয়? কারণ সবাই তো তার পকেট নিয়ে খুব টেনশনেই থাকে। আহ ধন্যবাদ। আসলে আহ, আপনি জানেন যে বিএনপি সরকার যখন বাজেট ঘোষণা করেছে, আপনি আজকে তো কয়েকদিন হয়ে গেল, এবং সাধারণ মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু এখন পর্যন্ত নাগালের মধ্যেই আছে যতটুকু জানি। এর কারণ হলো যে আমাদের যে ফাস্ট মুভিং প্রোডাক্ট গুলো আছে, সেই ফাস্ট মুভিং প্রোডাক্ট অর্থাৎ এফএমসিজি আইটেম গুলোর কিন্তু আহ, যে কর বা সোর্স ট্যাক্স ছিল সেটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ আমাদের আলু, চিনি, চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সমূহের জন্য 5%, 2% এবং 1% হারে একটা সোর্স ট্যাক্স ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নতুন বাজেটে সেই সোর্স ট্যাক্সটা 0.5% নিয়ে এসেছে। যার কারণে এই বাজেটের পরবর্তীতে যখন সংসদে পেশ হলো বা বাজেট বিভিন্ন জায়গায় প্রকাশ হলো, তখন তারপরে কিন্তু আর দাম বাড়ার সুযোগ হয়নি। এবারই মনে হয় প্রথম আমার দেখা যে কোনো পণ্যের বাজেটের যে কার্যক্রম, বাজেট যে পাশ হওয়ার আগে দাম বাড়েনি। এখন যে এই বাজেটের সমস্ত কিছু সুফল সাধারণ মানুষ কবে নাগাদ পেতে পারে? দেখেন যে বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, উন্নতির প্রভাব দৃশ্যমান হতে হয়তো কয়েক মাস বা 1 বছরের মতো সময় লাগতে পারে। কারণ বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য একটা প্রসেসগত জিনিস থাকে। অলরেডি চায়না যেহেতু চায়নার বিভিন্ন ব্যবসায়িকরা এগ্রি করেছে, তারা প্রায় $9 বিলিয়ন এখানে বিনিয়োগ করবে। সেই বিনিয়োগ যখন করা হবে তখন কিন্তু কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া মংলা বন্দর বা বিভিন্ন এই চায়নাতেও কিন্তু একটা জিনিস সরকার বারবার বলছে যে কাঁঠাল রপ্তানি করবে। সেই কাঁঠাল বা অন্য অন্য জিনিসগুলো যখন এক্সপোর্ট করা হবে তখন কিন্তু একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। এই জিনিসগুলো যখন সৃষ্টি হবে অর্থাৎ 1 বছরের মধ্যেই বিএনপি সরকার এটা করার কথা, এবং এটার জন্য অলরেডি কাজ করছেন। সেই অর্থাৎ এই সুফলটা পেতে হলে আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 6 মাস বা 1 বছরের মধ্যে অপেক্ষা করতে হবে। তবে কিছু সুফল কিন্তু অলরেডি পাচ্ছে। যেমন বিএনপি সরকার কিন্তু যারা কাজ করছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, বেসরকারি চাকরিজীবী, সেই বেসরকারি চাকরিজীবীর কর যখন আগে এর পূর্বে ছিল 3,25,000 টাকা ফি ছিল, সেই করটা কিন্তু এবারের বাজেট পাশ হওয়ার সময় কিন্তু 4 লাখে করা হয়েছে। এবং নারী এবং 65 বছর যারা রয়েছেন তাদের জন্য 4,50,000, এবং প্রতিবন্ধীর জন্য 5 লাখ, এবং যারা আমাদের মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা রয়েছেন তাদের জন্য 5,50,000। অর্থাৎ যার বেতন আপনার মাসিক 45 থেকে 46 হাজার টাকা, তার কিন্তু কোনো কর বর্তমান সরকারকে প্রদান করতে হবে না।
কিন্তু এখানে ধরেন এই যে কর প্রদান করলো না বাংলাদেশ সরকার, কিন্তু সবকিছুই একটা বাজেটের মধ্যে নিয়ে এসেছে। যখন আপনি এই সুবিধাগুলো পাবেন, এই সুবিধাগুলো পাওয়ার ফলেই কিন্তু মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে। এবং আপনি দেখেন যে সামাজিক সুরক্ষার মধ্যে বিএনপি সরকার অনেকগুলো কাজ করেছে এবং সেটার সুফলও কিন্তু পাচ্ছে। যেমন যদি বলে, আপনি যদি বাজারে যান, আগে আপনি কাঁচামরিচ, আলু বা পেঁয়াজ অন্য সময় আপনি কত টাকাতে কিনতেন, এখন কত টাকাতে কিনছেন, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে, কারণ বিএনপি সরকার এই সমস্ত কিছু থেকে কর কমিয়ে এনেছে। অর্থাৎ 0.5% করার কারণেই এখন এগুলা সুবিধা পাচ্ছে। এবং বাকি যেই সমস্ত সুবিধা, বিনিয়োগ, কর্মসংস্থান বা মূল্যস্ফীতির উন্নতির প্রভাব, আহ, এই জিনিসগুলো পেতে হলে আমাদেরকে 1 বছরের মতো মনে হয় অপেক্ষা করতে হবে। আমরা প্রত্যাশা করি যে সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে সব কিছু থাকুক, সব কিছু সাধারণ মানুষ এর সুফলটা ভোগ করুক। তো আমরা দেখেছি যে বর্তমানে সরকারের অন্যতম একটি বড় প্ল্যান, যেটি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, সেটি হলো ফ্যামিলি কার্ড। এটা বলা যায় যে এই সরকারের একেবারে ফার্স্ট লেয়ারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে প্রায় 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ডের এই পরিধি বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো এই ফ্যামিলি কার্ডের পরিধি যে বাড়ানো হবে, এটা সিদ্ধান্ত নিম্নবিত্তকে, আসলে নিম্নবিত্ত যে পরিবারগুলো আছে, এদেরকে কতটা স্বস্তি দেবে বলে আপনার মনে হয়? দেখেন, ধন্যবাদ। বিএনপি সরকার যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বা তার পূর্বে থেকে কিন্তু একটা কথা চালিয়ে রেখেছিলেন, যে ফ্যামিলি কার্ডের কথা। এটা বিএনপি সরকার যে প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম। এই জন্যই কিন্তু সবার প্রথমে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে এবং আহ, নির্বাচনে জয়লাভ করার পরে শপথ নেওয়ার পরেই কিন্তু একটা পাইলট প্রজেক্ট চালু করেছে ফ্যামিলি কার্ড। এই প্রথম অবস্থায় প্রায় 60,000 পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া আছে, তারা মাসে 2500 টাকা করে পাবেন। এই পাইলট প্রজেক্টটা 2025-26 অর্থ বছরে ছিল। এবারেই যেহেতু প্রথম তারা অর্থ বাজেটে প্রণয়ন করেছে, সেই বাজেটে ফ্যামিলি কার্ড 2026-27 অর্থ বছরে প্রায় 41 লাখ আহ, পরিবারকে দেওয়া হবে। এই জন্য কিন্তু 14,500 ডলার কিন্তু 14,500 কোটি টাকা কিন্তু বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং বিএনপি সরকার আগামী 5 বছরের মধ্যে প্রায় 2 কোটি নারীকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আসলে বিএনপি সরকার কিন্তু একটা প্রান্তিক সরকার, তারা রুট লেভেলে কাজ করেছে। এর পূর্বেও যখন আপনি যদি দেখেন জিয়াউর রহমানের আমলে, তারপরে হলো বেগম খালেদা জিয়ার আমলে, এবং বর্তমান তারেক রহমানের আমলে, যখন 2001 থেকে 2006 সালে জনাব তারেক রহমান কিন্তু সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন। আমি তখন আমার গ্রামের বাসা যেহেতু সিরাজগঞ্জ, সেখানে তারেক রহমান একটা জনসভায় আমার যাওয়ার আহ, সৌভাগ্য হয়েছিল। সেখানে তিনি কিন্তু বিপুল জনসমাগম হয়েছিল এবং মানুষের কথাগুলো শুনেছিল। সেই প্রতিফলন কিন্তু তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি সেই কাজগুলো নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা অন্যান্য কার্ডের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। এখানে ফ্যামিলি কার্ড আপনি একটা গ্রামের প্রান্তিক পর্যায়ে নারীর কাছে যা জিজ্ঞেস করবেন, যারা ফ্যামিলি কার্ড পেয়েছে বা যারা এখন পর্যন্ত পায়নি, আগামীতে পাবে, তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন যাতে এই 2500 টাকা আসলে তাদের কতটা গুরুত্বপূর্ণ হবে। আপনি গ্রামে এমনও পরিবার আছে যাদের সন্তান পড়াশোনা করছে, কিন্তু কোনো টাকা পয়সা তারা দিতে পারছে না। টাকা পয়সার অভাবে অনেক সন্তানের পড়াশোনা নষ্ট হয়ে যায়। মা কিছু করতে পারে না, মার বুকটা ফেটে যায়, কিন্তু কিছু করতে পারে না। এই 2500 টাকা যখন পাবে, সেই 2500 টাকা টাকা থেকে তিনি সঞ্চয় যেমন করতে পারবেন, তিনি গৃহ
বিভিন্ন পশু পাখি পালন করতে পারবেন এবং এর থেকে কিছু অংশ তার সন্তানের জন্য পড়াশোনার কাজে কিন্তু লাগাতে পারবেন। এখানে একটা মা কিন্তু সবসময় চেষ্টা করেন পরিবারকে টেনে তোলার, কিন্তু তিনি যেহেতু গ্রামের মানুষ, যেহেতু বাইরে কোনো কাজ করতে পারে না, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো অর্থ হাতে পায় না। সরকার যখন এই প্রতিশ্রুতিটা দিয়েছিল, সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা নারী রয়েছে প্রান্তিক পর্যায়ে, তারা কিন্তু সকলে আগ্রহ নিয়ে আছে যে কখন তারা এই ফ্যামিলি কার্ড গুলো পাবে। এবং যারা ৩৫০ জন তো সংসদ সদস্য আছেন, আমার মনে হয় এমন কোনো সংসদ সদস্য নাই যারা এই ফ্যামিলি কার্ডের কথা জিজ্ঞেস করেনি কবে পাবে বা কিভাবে পাবে। এই আগ্রহ নিয়ে কিন্তু আছে। আসলে বাংলাদেশের অর্থনীতি বা সেই সামাজিক নিরাপত্তা বলেন, সবকিছুই কিন্তু নির্ভর করে এই প্রান্তিক গ্রামের মানুষের উপর। গ্রামের মানুষকে, গ্রামের একজন নারীকে যখন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই টাকা তিনি সঞ্চয় করবেন বা তিনি পরিবার কাজে লাগাবেন, সেখান থেকে বাজার করবেন, তার সন্তানের পড়াশোনার খরচ মেটাবেন, সকল কিছুই কিন্তু এটা থেকে করতে পারবে। সেক্ষেত্রে মানে এই ২০০৫ বছরের মধ্যে বিএনপি সরকার যেহেতু ২ কোটি ফ্যামিলি কার্ড দিবে, আমার মনে হয় যারা নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত আছে এবং উচ্চবিত্ত সকলে কিন্তু এই ফ্যামিলি কার্ড পেয়ে যাবে। তবে সরকার এখানে আরেকটা কথা বলেছে, যারা ডিসি আছে তারাও তাদেরও পরিবার ফ্যামিলি কার্ড পাবে, কিন্তু কেউ যদি না চায় সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কার্ড গুলো তারা না নিলেও পারবে। এখানে ফ্যামিলি কার্ডের একটা জিনিস আমি উল্লেখ করে যাই যে অনেক সময় দেখা যায় না যে বিগত সরকার আমলেই বিভিন্ন দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিগুলো যাতে এই সরকার আমলে না হয় সেজন্য সরকার কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে ভেরিফিকেশনের জায়গা রেখেছে, যাতে ফ্যামিলি কার্ডটা আসলেই একজন নারী, কোন নারী পাচ্ছে এটা ভেরিফাই করার জন্য এটা সকল কিছুই প্রস্তুতি রেখেছে। অর্থাৎ আমি যদি আরেকটা এই বিষয়ে একটা উদাহরণ দিয়ে যাই, যে গত কাল বা পরশুদিন একটা পরিবেশ মেলায় ওখানে গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে একটা বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তার আগে প্রতিশ্রুতি ছিল প্রায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার জন্য। তো সেই উপলক্ষে তিনি একটা রিপোর্ট পেয়েছিলেন যে ৭ লাখ গাছ এখন পর্যন্ত লাগানো হয়েছে। তিনি নিজস্ব তদন্ত কর্মকর্তা দিয়ে সেটা তদন্ত করিয়েছেন। সেখানে দেখেন যে মাত্র ২ লাখ গাছ লাগানো হয়েছে। সেটা কিন্তু তখন তিনি নিজেই উল্লেখ করেছেন। অর্থাৎ বিএনপি সরকার যে জনগণের যে আস্থা প্রতিদান সেটা দেওয়ার জন্য তিনি কিন্তু সর্বক্ষণই চেষ্টা করে যাচ্ছেন। আমরা আসলে সত্যি কথা বলতে যে অনেক ইতিবাচক বিষয়গুলো কিন্তু আমরা বর্তমান সরকারে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলো আমরা পাচ্ছি, যে তিনি যেভাবে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর রাখছেন, যা আসলেই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা দেখতে চাই, আমরা যেটার স্বপ্ন দেখি, আশা করি বর্তমান সরকারই সেটি আমাদের অর্জন করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্তমান বাজেটটি দেওয়া হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, এই বিষয়ে কিন্তু অনেক অর্থনীতিবিদ বলেন বা বিরোধী দল থেকেও এটাকে কিন্তু অনেকটা উচ্চাবিলাসী একটি বাজেট বলা হচ্ছে। তো এই বাজেটকে যারা উচ্চাবিলাসী বলছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, মানে আপনার বক্তব্যটা কি হবে? দেখেন, বড় অর্থনীতির জন্য বড় বাজেটের প্রয়োজন হয়। বিএনপি সরকার তাদের প্রথম বাজেটে চেষ্টা করেছে বিভিন্ন পর্যায়ে মানুষকে অংশগ্রহণ করে একটা ভালো বাজেট প্রণয়নের জন্য, এবং সেটার লক্ষ্যে তারা ৯,৩৮,০০০,০০০ ৯,৩৮,০০০,০০০ কোটি, সরি ৯,৩৮,০০০,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছে। এই বাজেটে বিভিন্ন জন যেমন পজিটিভ কথা বলছেন তেমনি নেগেটিভ কথাও বলছেন। উৎসাহবাসী বলতে এখানে দেখেন
যে আপনারা যারা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের লেখাগুলো ফলো করেন বা তাকে ফলো করেন, তারা কিন্তু জানেন যে তিনি কিন্তু বিএনপি সরকারের একটা বড় সমালোচক সমালোচক এবং তিনি প্রতিনিয়ত বিভিন্ন খুঁটিনাটি বিভিন্ন কিছু ইতিবাচক কথাগুলো বলে থাকেন। তিনি এই বাজেটকে নীতিগত দিক থেকে ইতিবাচক বলেছেন, তবে বাস্তবায়ন ও অর্থায়নে কাঠামোগত আরো শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তার মতে। এবং ডক্টর আশিকুর রহমান, যিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটে রয়েছেন, তিনি বলছেন যে এই বাজেট অর্থনীতিকে স্থিতিশীল এবং প্রবৃদ্ধি ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করে। এছাড়া র্যাপিড রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট তাদের মতে বাজেটের দিক নির্দেশনা আশাব্যঞ্জক। আপনি দেখেন এটা কিন্তু এ যাবৎকালে সবচেয়ে বড় বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে। আমরা যদি দেখি যে 2025-26 এটা বাজেট ছিল হলো 7,88,000 কোটি টাকা এবং 24-25 বাজেট ছিল 6,31,000 কোটি টাকা। সেই দিক থেকে এই বাজেটটা অনেক বড় বাজেট এবং এই বাজেটটা কেন এত বড় দিয়েছে, কি কারণে, এটা কিন্তু বিএনপি সরকার বারবার সংসদে বলেন, সংসদের বাইরে কিন্তু এটা বলেছেন। এখন যারা উচ্চাভিলাষী বলছেন যে বাংলাদেশ তো এগিয়ে যেতে হবে, বাংলাদেশের 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে নিতে গেলে বড় বাজেটের দরকার হয়। সেই লক্ষ্যে বিএনপি সরকার এই বড় বাজেট দিয়েছে এবং এখানে দেখবেন যে এই বড় বাজেটের আরেকটা কারণ হলো আমাদের কিন্তু প্রচুর ঋণ রয়েছে, সেই ঋণগুলোও দিতে হবে। আমি এখন যদি ঋণের একটা যদি আমি উল্লেখ করি যে বিএনপি সরকার কত ঋণ দিবে, আমার এখানে লেখা আছে, আমি একটু উল্লেখ করছি। বিএনপি সরকার যখন 2005 সালে 5-6 অর্থ বছরে যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি সরকারের মাত্র ঋণ ছিল 1,30,000 কোটি টাকা, যা 24 সালে বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে এবং অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণ বেড়েছে। 16 গুণ বেড়ে এখানে এসেছে 10,77,000 কোটি টাকায় ঋণ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই ছোট একটা দেশ, এত জনসংখ্যার একটা দেশ, এই এত জনসংখ্যার দেশের মানুষের জন্য কিছু করতে গেলে যেমন বড় বাজেটের দরকার হয়, সেই বড় বাজেটে তারা কিভাবে এই অর্থগুলো আনবে সকল কিছু কিন্তু এখানে উল্লেখ করেছে। তাই উচ্চবিলাসী যারা বলছে তারাও দেখবেন যে 1 বছর পরে এই বাজেটের প্রশংসা করছে, বিএনপির প্রশংসা করছে। এখন যেমন সাধারণ জনগণ প্রশংসা করছে বিএনপি সরকার ভালোভাবে দেশ চালাচ্ছে এবং গতকাল একটা রিপোর্টও আসলে দেখুন যে প্রায় 77% মনে হয় যে সন্তুষ্ট বিএনপি সরকারের প্রতি। তো যারা উচ্চাভিলাষী বলছেন আগামী 1 বছর অপেক্ষা করেন, তারাই এই বাজেটকে নিয়ে প্রশংসা করবে আমরা আশা করছি। আপনি একটা কথা বলেছেন ইতিমধ্যে যে আসলে দেশ এগিয়ে নিয়ে যেতে গেলে এবং বড় কিছু লক্ষ্যমাত্রা থাকলে বড় কিছুই চিন্তা করতে হয়। তো বাজেট যেহেতু বড়, আশা করব আমরা বড় কিছুই সামনে অ্যাচিভ করব। এই সরকার বড় কিছু নিয়েই আমাদেরকে সন্তুষ্ট করবে। তো একটা বিষয়, যে মাহমুদ ভাই, আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান সরকার বা আমাদের বর্তমান দেশ কিন্তু চলছে যেটা, এটার পেছনে অনবদ্য একটি ভূমিকা কিন্তু 24শে জুলাইয়ের বিপ্লব। তো আমরা চাই যে আমাদের প্রত্যেকটি পথ চলায় আমাদের দেশ এগিয়ে যাওয়ায় জুলাইয়ের যে স্পিরিট, এটা কিন্তু আমাদের ভিতরে থাকুক এবং আমরা চাই এটাকে নিয়েই সরকার তার ভবিষ্যৎ প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করবে এবং সেটা নিয়েই এর মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তো 24শে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা ছিল, এই বাজেটে তার প্রতিফলনটি আপনি ঠিক কোথায় দেখতে পাচ্ছেন বলে আপনার কাছে মনে হয়? দেখেন, আপনি যে প্রশ্ন করলেন, আহ, জুলাইয়ের স্পিরিট কিন্তু আমরা সকলেই ধারণ করে, বিএনপি, এনসিপি, জামাত বলেন, কেবলমাত্র আওয়ামী লীগ এবং জাপা ব্যতীত সকলে কিন্তু জুলাই স্পিরিটটা ধারণ করে। কারণ এই জুলাই আন্দোলন
অভ্যুত্থানে সকলেই সম্মিলিতভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল। এই বাজেটে বক্তৃতায় কিন্তু গণতন্ত্র, পুনঃপ্রতিষ্ঠান, সুশাসন, জবাবদিহিতা, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাইয়ের ২৪-এর যে আকাঙ্ক্ষা কিন্তু এগুলোই ছিল যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য হ্রাস করা। বৈষম্যের জন্যই কিন্তু শুরু হয়েছিল এই আন্দোলনটা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর জোর দিয়েছে। তাই আমি বলতেই পারি বা আমরা বিএনপি সরকার বলবে যে জুলাই ২৪-এর আকাঙ্ক্ষা কিন্তু বিএনপি সরকার প্রতিফলন দিচ্ছে এবং এটার জন্যই কিন্তু এই বাজেটে বারবার এই জিনিসগুলোর কথা বলা হয়েছে। এবং আরেকটা জিনিস যখন বলবেন যে ২০০০ আমরা বিএনপি সরকার যে ঘোষণা করেছে ২০২৪ সালের কথা, সেখানে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর জোর দিতে হবে, বৈষম্য হ্রাস করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। সকল কিছুর উপর নির্ভর করছে কিন্তু $1 ট্রিলিয়ন অর্থনীতি। সেক্ষেত্রে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা অবশ্যই প্রতিফলিত হচ্ছে এবং জুলাইয়ের স্পিচ বিএনপি সরকার ধারণ করে। যেহেতু আপনি দেখবেন যে এককভাবে যদি বলেন যে এককভাবে কাদের জনসংখ্যা বা কাদের আহ, নেতৃবৃন্দ মারা গিয়েছে সেটা কিন্তু শহীদ হয়েছে কিন্তু বিএনপির প্রায় 400+ কিন্তু নেতৃবৃন্দ মারা গিয়েছে এবং দীর্ঘ 17 বছর কিন্তু বিএনপি সরকারের প্রতিটা স্তর বা বিএনপির দলের প্রতিটা স্তরের নেতা কর্মী নির্যাতিত হয়েছে, জেল জুলুম খেটেছে। সেই দিক থেকে তারা কিন্তু এই জুলাইয়ের স্পিচ সেটা কিন্তু ধারণ করে। বিএনপি সরকার জুলাই স্পিচও ধারণ করে, মুক্তিযুদ্ধ ধারণ করে। সকল কিছুই উপরেই আসলে বিএনপি সরকার জোর দিয়েছে এবং সেটার অনুযায়ী সকলের জন্যই কিন্তু এই বাজেট প্রণয়ন করেছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অতিথি মাহমুদ ভাই, ইন্টারনেট সমস্যার কারণে মনে হয় আপনাকে আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনি কি এখন আমাকে আহ, শোনা ঠিকমতো যাচ্ছে না শুনতে আমাকে? পাচ্ছেন? যে এখন আপনাকে আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি আমাকে কি শোনা যায়নি? জি, আপনাকে এখন আমরা শুনতে পাচ্ছি। তো মাহমুদ ভাই, একটা বিষয় আচ্ছা। সেটি হলো যে বিগত আমলে আমরা জানি যে আমাদের ব্যাংকিং খাতে কিন্তু একটা বিশাল লুটপাট হয়েছিল। তো বিগত আমলে যে ব্যাংকিং খাতে লুটপাট এবং প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি বন্ধে এই বাজেটে কি কঠোর বার্তা আছে আপনার কাছে বলে মনে হচ্ছে? দেখেন, যারা এই বাজেটটা পড়েছেন এবং আমাদের অর্থমন্ত্রীর বক্তৃতা ভালো করে শুনেছেন, তারা কিন্তু এখানে কঠোরভাবে বলেছে ব্যাংকিং খাতের যে দুর্নীতির বার্তা কিন্তু তিনি দিয়েছেন। ব্যাংকিং খাতে সংস্কার, সুশাসন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের জবাবদিহিতার উপরে জোর তারা দিয়েছেন এবং বিএনপি সরকার সেই ঘোষণা দিয়েই কিন্তু মাঠে নেমেছে। দেখেন, আমরা বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেখেছি যে ব্যাংক খাতে দুর্নীতি হয়েছে এবং শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে। ব্যাংক অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, হলমার্ক থেকে বলেন এবং বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে। সেজন্যই কিন্তু এই সরকার ব্যাংক খাতের পূর্ণ প্রতিষ্ঠার জন্য নতুন করে আইন প্রণয়নও করছে। যে 2026 সালে তারা একটা আইন প্রণয়ন করছে কিভাবে ব্যাংকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যেই কাজ করছে। এখন দেখবেন যে বাংলাদেশে কিন্তু খেলাপি ঋণ অনেক রয়েছে। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল 2005 সালে, তখন খেলাপি ঋণ খুবই অল্প ছিল, এখন সেটা বেড়ে কয়েক হাজার কোটি টাকায় চলে গিয়েছে। সেই সমস্ত কিছুর জন্যই এই খেলাপি ঋণ কিভাবে হ্রাস করা যায়, ব্যাংক খাতের দুর্নীতি কিভাবে বন্ধ করা যায়, ব্যাংকের বিভিন্ন
সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং একক পরিবারে পরিবারে যাতে ব্যাংক না থাকে, কোনো তারপর ব্যাংক যাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, সেই সমস্ত কিছুর জন্য সরকার আইন প্রণয়ন করছে এবং সেই লক্ষ্যে কাজ করছে। আশা করা যাচ্ছে যে ব্যাংক খাতে যেই আমরা প্রিভিয়াস সরকারের আমলে গুলো দেখেছি যে ব্যাংক খাতে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে টাকা পাচার হয়েছে, তারপরে বিভিন্ন গ্রাহকের টাকা মেরে খাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত অনেকেই যারা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি। ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে এবং অনেকগুলো ব্যাংক একত্রিত করা হয়েছে। সেক্ষেত্রে সমস্ত কিছু নিয়েই বিএনপি সরকার কাজ করছে। বিএনপি সরকার যখন ২০০৫ সালের ডিসেম্বরের সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 13.6%, যা ২৫ থেকে ২৬ অর্থ বছরে প্রথম প্রান্তিকে বেড়ে ৩৫.৭৩% দাঁড়িয়েছে, যার পরিমাণ ৬,৪৪,০০০ কোটি টাকা। বিএনপি সরকার এই নতুন আইনে খেলাপি ঋণ কিভাবে হ্রাস করা যায় সেটার জন্য কাজ করছে এবং আমরা যদি ২০০৫ সালে সামগ্রিক ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ত ছিল হলো বলি, সেক্ষেত্রে হলো ৭.৩% ছিল, যা ২৫ সালের লাস্টের দিকে এসে -2.৬৪% নেমে এসেছে। অর্থাৎ ব্যাংক খাতে কি পরিমাণ অব্যবস্থাপনা ছিল, সেটা জন্যই কিন্তু আসলে বিএনপি সরকার নতুন করে কাজ করছে এবং আপনি যদি জানেন যে বিভিন্ন বৈদেশিক ঋণের ক্ষেত্রে কিন্তু একটা কথা উল্লেখ করে দিচ্ছে যে এই ব্যাংক খাতের সংস্কার করতে হবে। সেটার জন্য বিএনপি সরকার কাজ করছে এবং নতুন আইন অল্প দিনের মধ্যেই, হয়তো কিছুদিনের মধ্যেই প্রণয়ন করবে এবং কিভাবে এইগুলো নিশ্চিত করা যায় সেটার জন্য কাজ করছে বিএনপি সরকার। মোহাম্মদ ভাই, ব্যাংক খাতে যেমন একটি দুর্নীতির বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি আমরা বিগত আমলে দেখেছি যে সবচেয়ে বড় একটি কনসার্নের বিষয় ছিল আমাদের জন্য টাকা পাচার, বিদেশে যে টাকা পাচার হওয়া। আমরা জানি বিপুল পরিমাণ অর্থ এদেশ থেকে বিদেশে পাচার হয়েছিল, যা আমাদের দেশকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে নিয়ে গেছে। তো এই পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা বা নতুন করে অর্থ পাচার ঠেকাতে বাজেটে বিশেষ কি উদ্যোগ এই সরকার নিয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, বিএনপি সরকার তো আসলো কিছুদিন হলো। এর পূর্বে যখন স্বৈরাচার সরকার ছিল তারা ক্ষমতায় থাকাকালীন প্রায় 234 বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে। যেই পাচার টাকা আনার জন্য, দেশে ফিরিয়ে আনার জন্য এবং অর্থনীতি স্থিতিশীল করার জন্য ব্রিটিশ সরকার কাজ করছে। মালয়েশিয়া সফরেও সেটা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন দেশে লেটার পাঠিয়েছে, তাদের সহযোগিতা চেয়েছে, কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে এবং আপনি এটার জন্য মানে কাজ করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, ওনারা কাজ করছে এবং বিভিন্ন দেশের সরকারের কাছে কিন্তু অলরেডি লেটার পাঠিয়ে দিয়েছে কিভাবে এই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা যায়। অর্থাৎ এখন একটা টাকা পাচার হওয়ার পরে সেটা কিন্তু অতি সহজে বাংলাদেশে ফেরত আনা যায় না। সেটার বিভিন্ন প্রসেস রয়েছে, ওই দেশের সরকারের সাথে সমঝোতা করতে হয়, সেখানে বিভিন্ন কিছু উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু কাজ করছে এবং বিভিন্ন দেশে অলরেডি যেহেতু লেটার পাঠিয়ে দিয়েছে এবং অনেকগুলো দেশ প্রতিশ্রুতিও দিয়েছে। আমি যদি বলি মালয়েশিয়া ইতিমধ্যে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে তারা যে এই পাচারকৃত অর্থ সেটা তারা বিএনপি সরকারকে ফেরত দেওয়ার জন্য সহযোগিতা করবে বাংলাদেশ সরকারকে সাথে। এবং আগামীতে যাতে এই বৈদেশিক বা বাংলাদেশের টাকা যাতে পাচার না হয় সেই কারণে বিএনপি সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এটা কিন্তু আমি আবারও বলছি যে বিএনপি সরকার প্রতিটা মন্ত্রী এবং প্রতিটা এমপি নিজস্ব যে তদন্ত বাহিনী আছে সেটা দিক দিয়ে তদন্ত করে। অর্থাৎ আপনি একজন এমপি, আপনি মন্ত্রী হয়েছেন, বিএনপি সরকার বানিয়েছে, সেটা আপনি হয়েছেন এবং প্রিভিয়াস সরকার যেটা দেখতাম যে সকলের দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন
বালিশ কাণ্ডের মতো দুর্নীতিও আমরা দেখেছি। সেক্ষেত্রে বিএনপি সরকার এটা ভেরিফিকেশন করে। আপনি মন্ত্রী হচ্ছেন, আপনার পিছনেও বিএনপি সরকারের একটা তদন্ত কর্মকর্তা রয়েছে, সেই তদন্ত কর্মকর্তা আবার তদন্ত করছে কিনা তার জন্য আবার আলাদা তদন্ত কর্মকর্তা রেখেছেন। অর্থাৎ ধাপে ধাপে আমরা যতটুকু জানি যে প্রায় 3 থেকে দুঃখিত যারা দর্শক আছেন, আপনারা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানটি দেখছেন। সাময়িক অসুবিধার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইন্টারনেট ত্রুটির কারণে আমাদের যিনি অতিথি আছেন জনাব মাহমুদ হাসান, তিনি সাময়িকভাবে লাইভ থেকে বের হয়ে গিয়েছেন। আশা করছি খুব শীঘ্রই তিনি আমাদের মাঝে চলে আসবেন। ইতিমধ্যে তিনি চেষ্টা করছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে বর্তমান সময়ে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে কিংবা ইন্টারনেট সমস্যা হচ্ছে, যার দরুন আমাদেরকে একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো যারা দর্শক আছেন তারা আপনাদের জায়গা থেকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মাহমুদ ভাই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবার। মাহমুদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছেন। একটু নেটওয়ার্কের সমস্যার জন্য বের হয়েছে। দুঃখিত। আহ, পাচারের কথাই তো ছিলাম মনে হয় লাস্টে। জি, বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় আসলে আসার পরেই এই বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেশে ইতিমধ্যে লেটার পাঠিয়েছেন এবং কিছু দেশ এটা পজিটিভ অ্যান্সার দিয়েছেন আমরা যতটুকু জানি। এবং মালয়েশিয়া সফরেও এই পাচারকৃত অর্থ কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায় সেটার জন্য কথা বলেছে দুই দেশের সরকার। এবং পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে কিভাবে $234 বিলিয়ন যে পাচার হয়েছে সেই পাচারকৃত টাকা কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায়। এছাড়া বাংলাদেশে যারা বর্তমান সরকারে রয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, তাদেরকে তারা কিভাবে যাতে টাকা পাচার না করতে পারে সেটার দিকে বিএনপি সরকার সচেতন রয়েছে। এবং আপনি জানেন বা আমি এর পূর্বেও বলেছি যে আহ জনাব তারেক রহমান তার প্রতিটা মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি কে একটা তদন্তের মধ্যে রেখেছেন, গোয়েন্দা বাহিনীর নজরদারিতে রেখেছেন। এবং প্রত্যেককে গোয়েন্দাগিরি করার জন্য যেই টিম রয়েছে সেই টিমে আবার তারা কাজ করছে কিনা তার জন্য আলাদা তদন্ত বাহিনী রয়েছে। অর্থাৎ 3 থেকে 4টা ধাপে তদন্ত করছে। এখানে দুর্নীতিটা আমরা আশা করছি হ্রাস হবে এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হবে। এবং বিদেশে যাতে বাংলাদেশের টাকা পাচার না করতে পারে সেই লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। এর পূর্বেও বিএনপি সরকার এই দিকটা কঠোরভাবে মনিটরিং করেছে। এবারও অর্থ বছর বাজেটেও কিন্তু উল্লেখ করেছে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায় এবং এটা রোধ করা যায়। তো আমরা জানি যে মাহমুদ ভাই, যে 2026 এর শেষে আমাদের এলডিসি মানে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের রয়েছে। কারণ আমরা ইতিমধ্যে আইএমএফ এর ঘোষণা অনুযায়ী আমরা কিন্তু 2026-এ এলডিসি থেকে উত্তরণ হব এবং এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এই বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট কতটা প্রস্তুত বলে আপনার মনে হয়? দেখেন, বাংলাদেশের যে এলডিসি উত্তরণের লক্ষ্য রয়েছিল সেটা থেকে বিএনপি সরকার ক্ষমতা আসার পরেই 3 বছর আরো বাড়িয়ে নেওয়ার জন্য লেটার দিয়েছে বিশ্ব ব্যাংকে। এবং এই 3 বছরের মধ্যে বিএনপি সরকার কাজ করবে এলডিসি উত্তোলনের জন্য। যেহেতু এটা একটা সুবিধা আছে এবং অসুবিধাও আছে, সেক্ষেত্রে আরো সময় চাচ্ছে
বিএনপি সরকার আরো 3 বছরের মতো সময় যাচ্ছে সংস্কার, এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা কাজ করা নিয়ে বিভিন্নভাবে কাজ করার জন্য আরো 3 বছরের মতো সময় চেয়ে, আমি যতটুকু জানি অলরেডি লেটার দেওয়া হয়ে গিয়েছে বিশ্ব ব্যাংকের কাছে, এবং 3 বছর বর্ধিত করার জন্য বলা হয়েছে। এবং বাংলাদেশ সরকারের যে 2034 সালের যে $1 ট্রিলিয়ন অর্থনীতির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, সেটা কিন্তু এই এলডিসির সাথে সম্পর্কিত রয়েছে। সেক্ষেত্রে বিএনপি সরকার যেহেতু নতুন এসেছে, তাদের নতুন বছরে নতুন করে অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করেছে। সেখানে তাদের মূল লক্ষ্যই রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা। সেই অর্থনৈতিক যে ভঙ্গুর অর্থনীতি রয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতি থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই লক্ষ্যগুলো নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে যদি এখনই যদি এলডিসি থেকে মানে বের হওয়া যায় বা চলে যাওয়া যায়, সেক্ষেত্রে সমস্যা পড়ে যাবে। সেই জন্যই কিন্তু এটা আরো 3 বছর রাখার জন্য বলা হয়েছে এবং লেটার প্রেরণ করা হয়েছে। একটা বিষয় কিন্তু আমরা বারবার জানতে পারছি আপনার কাছ থেকে যে বর্তমান সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতির একটি স্বপ্ন দেখছে। তো এই $1 ট্রিলিয়ন অর্থনীতির যে ডলারের যে অর্থনীতি, এই যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন, এই বাজেট কি তার প্রথম সঠিক ধাপ? আপনার কাছে কি মনে হচ্ছে? কোশ্চেনটা শুনতে পাইনি, মিউট করে নেবেন না। আবার একটু রিপিট করবেন? যে বলছি যে আপনার কথায় বারবার কিন্তু আমরা একটা বিষয় বারবার দেখছি, যে সেটি হচ্ছে $1 ট্রিলিয়ন অর্থনীতি। এটি কিন্তু এই বর্তমান সরকারের একটি স্বপ্ন, এবং এই যে $1 ট্রিলিয়ন অর্থনীতির যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন, এই বাজেটে কি তার প্রথম সঠিক ধাপ? আপনার কাছে কি মনে হয়? দেখেন, বিএনপি সরকার শুরুতেই বাজেটে যখন বক্তৃতা দেয় তখনই কিন্তু শুরুতেই তাদের বক্তব্য বলেছে যে $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে যাওয়া, এবং এর লক্ষ্য 2034 সাল। বাংলাদেশের অর্থনীতি বর্তমান রয়েছে $500 থেকে $550 বিলিয়ন। সেই 500 থেকে $550 বিলিয়ন থেকে প্রায় $1000 বিলিয়ন, অর্থাৎ $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার জন্য, প্রায় দ্বিগুণ নিয়ে যাওয়ার জন্য 2034 সাল পর্যন্ত সময় নিয়েছে। এই 2034 সালে পর্যন্ত যে সময় নিয়েছে, তাদের প্রথম বাজেট 26-27 অর্থ বছরের বাজেটই সেই দীর্ঘমেয়াদী যাত্রার ভিত্তি তৈরি বাজেট। এই বাজেটে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি, তারপরে হলো এলডিসি থেকে উত্তোলন বা অবকাঠামো, মানব সম্পদ বিনিয়োগ, যা থেকে অনেক কিছু পলিসি মেকিং থেকে শুরু করে সবকিছু করেছে, যার কারণেই আগামী 34 সাল পর্যন্ত সময় নিয়েছে, এবং এটা $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। বিএনপি সরকার বারবার এই যে $1 ট্রিলিয়নের কথা বলেছেন, সেই $1 ট্রিলিয়নের জন্য যে 3টা আর এর কথা বলা হয়েছে, সেই 3টা আর এর লক্ষ্যে তারা কাজ করছে। প্রথমটা যেমন আমি এর পূর্বে বলেছি, আবার একটু বলি যে 3R একটা অর্থমন্ত্রী একটা প্রবাদ নিয়ে এসেছেন, এবং সেই 3R অর্থাৎ প্রথমে রয়েছে রিকভারিং স্ট্যাবিলাইজেশন। প্রথম বছর যেই অর্থাৎ 26-27 অর্থ বছরে হবে হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত স্থিতিশীলতা করা এবং বাজার আস্থা ফিরিয়ে আনা। বাজারে যে আস্থা নেই, সেই আস্থাগুলো ফিরিয়ে আনার জন্য 1 বছর অর্থাৎ প্রথম বছর কাজ করে, এবং রিস্টোরেশন, এবং এইটা কাজ করবে 1 থেকে 3 বছর। এই 1 থেকে 3 বছরের মধ্যে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, তারপরে ঋণ প্রবাহ স্বাভাবিক, অর্থনীতি প্রবৃদ্ধি পুনরুদ্ধার নিয়ে কাজ করবে 1 থেকে 3 বছর, এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন, এইটা কাজ করবে 3 থেকে 5 বছর। এটার জন্য কাঠামোগত সংস্কার, অর্থ ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনের জন্য কাজ করবে। এবং এই $1 ট্রিলিয়ন জন্য যেই বিএনপি সরকার প্রতিনিয়ত কাজ করছে, এবং বিভিন্ন
মানুষের সাথে বসছে, এবং দেখবেন যে চায়না সফরে যখন বিজনেস সামিট হলো বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য, সেখানে চায়নার শীর্ষ ব্যবসায়ীদের সাথে বসেছিল এবং সেখান থেকে একটা প্রতিশ্রুতি যেমন এসেছে। 11টি প্রতিষ্ঠান অলরেডি বাংলাদেশের সাথে কাজ করতে চাচ্ছে, এবং অন্যান্য দেশের সাথে বিএনপি সরকার কাজের জন্য পরিচালনা করছে, এবং ইতিমধ্যে দেখে সৌদি আরব সহ অন্যান্য দেশ বাংলাদেশ সরকারকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানেও কাজ করবে, এবং বাংলাদেশের অর্থনীতির জন্য পুনরুদ্ধার করার জন্য, বা বাংলাদেশের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে জ্বালানি যেমন সমস্যাটা অন্যতম, সেই জ্বালানি সমস্যা, তারপরে আপনার সাগরের থেকে যেই আমাদের সম্পদ, সেই সম্পদ পুনরুদ্ধার করার জন্য, এবং সেখানে যা কোনো বৈদেশিক সেখানে কোনো আমাদের ব্লু ইকোনমি কিভাবে বৃদ্ধি করা যায় সেইগুলো নিয়ে কিন্তু বাইরের দেশের সাথে চুক্তি হবে, এবং সৌদি আরব যাচ্ছে, হয়তো সামনে সৌদি আরব যাবে, ভিজিট করবে। সেক্ষেত্রে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিএনপি সরকার কাজ করছে, এবং সেটা হয়তো হয়তো সফলতাও পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ভাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সংকট থেকে সমৃদ্ধি, কেমন হলো নতুন সরকারের প্রথম বাজেট। তো আজকে আমরা আপনার মাধ্যমে এই বাজেট সম্পর্কে বেশ কিছু বিষয়ের বিস্তারিত জানতে পারলাম। আমরা হয়তো বা অনেকেই শুধু বাজেটের সংখ্যাটা জানি, বাট এটার ভিতরে যে আসলে যে ধাপগুলো আছে এবং সরকার যে এটার ভিতরে একটা ভীষণ লুকিয়ে রেখেছে, সেই ভীষণের কিছুটা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি, আমাদের দর্শকরা জানতে পেরেছে যে কীভাবে 2034 সাল নাগাদ আমাদের অর্থনীতি একটি শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিণত হবে। তো তারই একটি ধাপ হলো 2026-27 সালের বাজেট। তো আমরা খুব শীঘ্রই আশা করি যে আমাদের বর্তমান সরকার এই বাজেটকে খুব ভালোভাবে আমাদের জনগণের জন্য উপযোগী করে তুলতে পারবে, এবং এই বাজেটটি একটি জনবান্ধব বাজেট হবে, সেই লক্ষ্যে কাজ করতে পারবে আশা করি। তো আপনার এই বিশ্লেষণে আমরা আসলে বেশ উপকৃত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয় আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন, যা আমাদের যারা তরুণ প্রজন্ম আছে বা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে, তারা আসলে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরে আশা করি তাদের যেসব কার্যক্রম আছে প্রত্যেকের জায়গা থেকে তার কাজে আরো বেগবান হবে। তো মাহমুদ ভাই, আজকে আমরা যে অনুষ্ঠানটি পরিচালনা করছি, এটার নাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ শিরোনামে আমাদের অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহের শুক্রবারে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে আমরা চেষ্টা করি যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটি কেমন হবে এর রূপরেখা আসলে আমরা যারা তরুণরা আছি, আমাদের তরুণ প্রজন্ম, এটাকে আসলে কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে কারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে যারা কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে, তাদেরকে এখানে অতিথি হিসেবে আনার চেষ্টা করি, এবং তারা তাদের যে চিন্তাধারা তা এখানে তুলে ধরে। তো আমরা আজকে আপনাকে পেলাম, এবং আমরা আসলেই আপনাকে পেয়ে অনেক কৃতজ্ঞ। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো এই আমাদের যে অনুষ্ঠানটি, এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু মন্তব্য আমরা জানতে চাই। ধন্যবাদ। আপনারা খুব ভালো একটা কাজ করছেন, 25 শুক্রবারে এরকম একটা আয়োজন করছেন, এবং বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এটা আসলে মানুষ তো এর পূর্বে কখনো এই বিষয়গুলো নিয়ে এত কনসার্ন ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এসে যখন নতুন সরকার আসলো, সেই সরকার এখন কিন্তু পার্লামেন্টে যে স্পিচ দেওয়া হয়, সংসদ সদস্যগুলো কি করছে, কি বলছে, সেখানে কি কথা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু সাধারণ মানুষ জানার আগ্রহ তৈরি করেছে, এবং মানুষ এখন কিন্তু সংসদ অধিবেশন দেখে, তাদের সময় বের করে হলেও সংসদ অধিবেশনগুলো দেখে। এবং
আপনারা যেহেতু এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এটা খুবই ভালো দিক এবং বিভিন্ন জিনিসগুলো আপনারা সাধারণ মানুষজনের কাছে তুলে ধরছেন এবং বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানিয়ে তাদের কথাগুলো শুনছেন। সাধারণ মানুষের কাছে পরিষ্কার বিষয়গুলো সংসদে যেই সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য হয় বা বিল পাস করা হয়, সেই বিলগুলোকে বিস্তারিতভাবে বলা এবং সাধারণ মানুষের কাছে সহজভাবে বলার জন্য এই আয়োজনটা খুবই উপকারী এবং সাধারণ মানুষ এটা জানতে পারবে। প্রত্যেকটা মানুষেরই তো নাগরিকের রাষ্ট্র এবং কিছু কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য থাকে। সাধারণ মানুষ এই সব প্রোগ্রাম যখন শুনবে, দেখবে তাদের কি দায়িত্ব রয়েছে, রাষ্ট্র তাদের জন্য কি করছে সেগুলো বিষয়ে অবগত হবে এবং প্রতিটা নাগরিকের উচিত যে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকা এবং কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করা এবং রাষ্ট্র তাদের জন্য, রাষ্ট্রের কাছ থেকে তারা কি কি সুযোগ সুবিধা পাবে সেগুলো জানা এবং সেটা গ্রহণ করা এবং রাষ্ট্র তাদের কাছ থেকে কি কি চায়, রাষ্ট্রপতি তাদের কি দায়িত্ব সেগুলোও তারা পালন করবেন। ধন্যবাদ ভাই, আপনি আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে কথা বলার মতো সুযোগ প্রদান করেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেলে যারা দর্শক রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে একটি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং আরও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছেন এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এই বিষয় নিয়ে মানুষের সাথে কাজ করার জন্য। সেরকম দর্শকদের প্রতি আসলেই আমরা অনেক কৃতজ্ঞ। এবং আপনার যারা যারা দর্শক আছেন তারা যদি আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে যুক্ত হতে চান, আপনারা যদি আমাদের যে অতিথির কাছে কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন রাখতে পারবেন, অথবা আপনি নিজেও যদি চান যে আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনি আমাদেরকে মাত্র একটি ইমেল করতে পারেন আপনার টপিক নিয়ে বা আপনার সম্পর্কে জানিয়ে। স্ক্রিনে দেওয়া আছে ইমেইল খুলনা24@gmail.com, অথবা ইনবক্স করতে পারেন আমাদের পেজে খুলনা24.com এর যে পেজ আছে, ফেসবুক পেজ, এখানে আপনারা মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন। তাহলেই আমরা আপনার সাথে বসতে পারি, আমরা আপনার কাছ থেকে জানতে পারি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। তো আজ সকলকে এ পর্যন্তই, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।